মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিআইএমের প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে এলেন। সিপিআইএমের লোকসভা এবং বিধানসভার উপনির্বাচনের প্রার্থীরা রয়েছেন সুজন চক্রবর্তী, সায়রা শাহ হালিম, তন্ময় ভট্টাচার্য, সৃজন ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্টজনেরা সেখানে উপস্থিত রয়েছেন। দুই ইম্পারসোনেশন, একজন নামে কার্ড ইস্যু করা হচ্ছে, আরেকজনকে ট্রেনিং এ পাঠানো হচ্ছে, যেখানে ফেক ডিগ্রি চলে, যেখানে ফেক সার্টিফিকেট চলে, যেখানে ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেখানে এই ধরনের ফেক কার্ড বা ইম্পারসোনেশন একজনের পাসপোর্টে যেমন আরেকজন ট্রাভেল করে সেটাতে না হয়, এই জন্য সিএপিএফ যাতে চেক করে 3টে পয়েন্টে তার আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে যে যাচ্ছে, সেখানে ভয় কিসের? বেশিরভাগ আরো মেনেছেন, কিছু আরো মানছেন না, তখনই মনে হয় দাল মে কুছ কালা হয়। এটা আমরা স্পষ্ট করে সিওকে কালকে যা চিঠি দেওয়া ছিল, তারপরে আমরা এতজন এনপিএসে আমরা দিয়েছি, আমরা দিয়ে বলেছি যে আইডেন্টি তাহলে কিভাবে এস্টাবলিশ করতে হবে। আমরা আর্গুমেন্ট দিয়ে বলেছি, আগে যখন এত মিথ্যাচার ছিল না, এত ফেক ছিল না, লোকে টিকিট দেখেই জার্নি করতো, এখন টিকিট দেখিয়ে তারপর একটা আই কার্ড দেখায় যে সেই কিনা সেই। তাহলে এখানে যখন আরো যে কার্ড ইস্যু করছে কাউন্টিং অফিসিয়ালসদের, তাকে তো আইডেন্টি এস্টাবলিশ করতে হবে। এবং এটা আমরা আগেই জন্য বলিনি যে আগে দিলে তো আবার সেটাও গভর্নমেন্ট ইস্যুর যে আইডেন্টি কার্ড আছে সেটাও তো নকল হতে পারে, যেখানে এই গভর্নমেন্টের চাকরি ভুয়ো বাতিল হচ্ছে, কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে। তো সেই জন্য আমরা বলেছি আই কার্ড ইস্যুড বাই এনি, যেটা হচ্ছে অথেন্টিক, ভোটের সময় দেওয়া হয় 14 রকম জিনিস দেখতে কোনো একটা দেখাতে পারে, পাসপোর্ট, তার নাহলে অন্য কিছু ড্রাইভিং লাইসেন্স, তার নাহলে হচ্ছে চাকরির যে কার্ড, তার নাহলে হচ্ছে ভোটার আই কার্ড, তার নাহলে হচ্ছে এই ধরনের অন্য আইডেন্টি কার্ড দিয়ে। এটা কি অন্যায় কথা আমি নিজে দাবি করছি যে একটা আরও বা ডিএম অফিস থেকে একটা আই কার্ড ইস্যু করা হচ্ছে, সেখানে একজনের নাম আরেকজনের ছবি থাকতে পারে, যার নাম আছে তার মধ্যে অন্য লোক যেতে পারে, সেজন্য তাকে আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে। আর যারা রিফিউজ করবে তাদের বুঝতে হবে তারা ফেক লোককে ঢোকাতে চাইছে। যদি আমাকে যদি কেউ আইডেন্টি কার্ড দেখতে চায়, আমি দেখাবো না কেন? কারা দেখায় না? যে আমাদের আর দেশে এরকম হয়েছে। এই জন্যই আমরা চাই এটাকে স্মুথ এবং সিমলেস করার জন্য আরও অনেকগুলো সেশন আমরা দিয়েছি। বিগত পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে ডায়মন্ড হারবারে, যাদবপুরে, সাউথ ক্যালকাটার কিছু জায়গায়, দমদমে, অন্যত্র, সে ব্যাপারে আমরা নজর এনেছি। এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়ার আগে ভোট হয়ে গিয়েছিল, এখানে যাতে অন্তত ডায়মন্ড হারবারে কাউন্টিং শুরু আগে কাউন্টিং না হয়ে যায়, সেই ব্যবস্থা দেবো। সেটা হচ্ছে যে কাউন্টিং যারা কর্মীরা থাকবেন তার মধ্যে কিছু এজেন্সিকে নিয়ে আসা হচ্ছে। আপনি কি স্পেসিফিক বলতে পারবেন যে কোন এজেন্সি এটাকে আইপ্যাককে উদ্দেশ্য করে বলছেন? আপনি বলে দিচ্ছেন না, সবাই জানে। আর সেই এজেন্সির লোক কবে বিজেপির হয়ে কাজ করে, কবে তৃণমূলের কাজ করে, সেটা আপনারা জানেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি বললেন যে কিছু আরো মানছেন, মানছেন না, কোন লোকসভা কেন্দ্রের আরো মানছেন না সেটা একটু স্পেসিফিক করবেন? সে স্পেসিফিক আমাদের ক্যান্ডিডেট বলে দিতে পারবে, যেখানে আরো তো বলা হয়েছে। তুমি মনে করো ডায়মন্ড হারবার আরো মানবে? ডায়মন্ড হারবার আরোই তো গোটা বুথটাকে ক্যাপচার করানোর ব্যবস্থা করেছে। আপনি একটা বললেন, আর প্রথম দিন বললাম, আমি উদাহরণ দিলাম। আরে ভাতে একটা চাকরিতে একটা চাল চুপড়ি হয়ে যায়। অবশ্যই সে তো সিও ইসি তাই বলেছে যে দে উইল এনশিওর দিস। আমরা বরঞ্চ আরো বলেছে আরো যে সব ধরনের আশঙ্কা আছে সেগুলো স্পেসিফাই করে দিতে হবে, সেগুলো স্পেসিফাই করে দিতে হবে। কাউন্টিং এ সরকার ঘোষিত শিক্ষক, সরকার ঘোষিত বিদ্যালয়ের শিক্ষকদের সেখানে ব্যান করা হয়েছে। শিক্ষিত অংশকে বাদ দিয়ে অশিক্ষিত অংশকে কি কাজ করার চেষ্টা করছে তৃণমূলের এটা হালবা। চিন্তিত নই আমরা। মানুষ, আমাদের ক্যান্ডিডেট, আমাদের পার্টি কর্মীরা, বাম এবং কংগ্রেসের বাহিনী এবং সমর্থকরা, তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। সেখানে দাঁড়িয়ে মরাল সাইডটা আমাদের দিকে, চোর বদমাইশ গুন্ডাদের দিকে নয়। যে একটা সন্দেশখালিতে হয়েছে, সেটা অনেকগুলো জায়গায় এরকম আছে, সেগুলো আমরা এখন তো ম্যাপিং হয়ে গেছে। আগামী 2 বছর আমরা দেখব যে এই সমস্ত অবৈধ কার্যকলাপ যারা করছে তারা কিভাবে লেজ গুটিয়ে পালায়। সিপিআইএম এর নিজস্ব এক্সিট পোল কি? আমরা এক্সিট পোল করি না, উই ডোন্ট বিলিভ ইট। বিলিভের কথা বলছি না, মানে আপনারা কি আশা করছেন? কতগুলো আশা করছেন? আমাদের এক্সিট পোল মানে আমাদের ভোটটা হয়েছিল যারা অপদার্থরা পার্লামেন্টে ছিল তাদেরকে এক্সিট করার জন্য, এক্সিট ডোর দেখানোর জন্য।
আচ্ছা, ব্যারাকপুরের পুলিশ কমিশনারের বিরুদ্ধে অর্জুন সিং অভিযোগ করেছেন বিজেপি। আমি এসব প্রশ্ন কিচ্ছু নেব না, এখানকার আজকে এই শুনে যা এসব প্রশ্ন ছিল যদি বলো সিওর সঙ্গে আমাদের মিটিং এবং তারপরে স্পেসিফিক যা হবে এখানে আছে ব্যারাকপুরের ক্যান্ডিডেট সে বলবে। The candidates who fought bravely, who faced the onslaughts of the TMC goons, and in some cases in the BJPs also, and our party was time and again raising their concern, their issues. So today we thought, let all the candidates be here because the media, unfortunately, earlier in 2004, they failed to look beyond Delhi. In 2024, they failed to look beyond Calcutta. So the Sonamani Tudu or Biplab Moitra or our Krishnanagar candidate, Ranaghat candidate, Bardhaman Singh candidate, they are also brought to here to tell that the CPM is not only fighting in Murshidabad, Damdam, Shirampur, Jadavpur, Diamond Harbour, Calcutta South. Bengal is underreported. Rural Bengal is much underreported. Particularly the English-speaking newspaper and the media, they fail to report what Bengal is. So we brought here to show you what Bengal is. এত জায়গা দেওয়া এবং বাম কংগ্রেস শূন্য এই রাজ্যে এটাকে আপনারা কতটা মানে যুক্তিযুক্ত মনে করছেন? কাউন্টিংয়ের ঠিক আগে যেভাবে একটা সমীক্ষা করে মানুষের মধ্যে কতগুলো কনফিউশন তৈরি করার চেষ্টা করা হয়েছে এটা বেঠিক বলে আমি মনে করি, কোনো সন্দেহ নেই এটা বেঠিক বলে আমি মনে করি। আমি শুধু এইভাবে মনে করিয়ে দিচ্ছি 2004 সালের এক্সিট পোল ফিগারটা আপনাদের কাছে আছে নিশ্চয়ই, সবাই তো বলেছিলেন এনডিএ গভর্নমেন্ট হচ্ছে, অল ফিগার সেড সো, হলো না তো? গত বিধানসভা নির্বাচন 5টা রাজ্যে যা পোস্ট পোল এক্সিট পোল যা বলেছিল তা তো মিলল না, তাহলে 2004-এও মেলেনি, 2024-এও মিলবে না। এই লাস্ট নির্বাচনে 5টা রাজ্যে মেলেনি, এখানেও মিলবে না, মিলবার কোনো কারণ নেই, বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই, এমনভাবে এক্সিট পোল হয়েছে। আসল পোল কি দাঁড়াচ্ছে আগামীকাল বোঝা যাবে। আমি জানি না, নানাভাবে ইভিএমকে প্রভাবিত করার নানা রকম প্রচেষ্টা বিদেশেও হয়েছে, আমাদের দেশেও হয়েছে, এখন তৃণমূলও বলছে ভারতবর্ষে, আমরা তো বলতাম বটেই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ইভিএম ট্যাম্পারিং করা হয়, বিজেপি বলছে পশ্চিমবাংলায় ইভিএম ট্যাম্পারিং করা হয়। তাই ইভিএমের কারচুপি তার মতন করে একটা কিছু বানিয়ে সাজিয়ে গুছিয়ে দেখানো, এটা আসলে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করে। এসব বাস্তবের সম্পর্ক হবে না, আপনি নিশ্চিত থাকুন। গঙ্গোপাধ্যায়কে জমি যে এ করা হচ্ছে সে জমি পেলেন না। সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্প করবেন, সরকার জমি দেবে, এইটা স্পেনে বসে অ্যানাউন্সড হয়েছিল অনেকদিন পর। এখন শোনা গেল যে প্রয়াগ ফিল্ম সিটি বলে যেটা করা হয়েছিল চিটফান্ড, সেইটা জমি বিক্রির টাকা চিটফান্ডের প্রতারিত মানুষদের দেওয়ার যে দাবি ছিল সেটা না করে সেটা নাকি 1 টাকায় দেওয়া হচ্ছিল শিল্পপতি কাউকে। এখন দেখা গেল সেখানে না, আবার বোধহয় গড়বেতায় চলে গেছে। আমি জানি না কোথাকার কোন জমিতে কে কী করবেন, কিন্তু যেই করুন বাবা দেখে বুঝে নেবেন, সরকারটার নাম কিন্তু তৃণমূল, দেখে বুঝে নেবেন আইনসম্মত কিনা, তাহলে আবার পরে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আগে বলে দিয়েছে এই সরকার যেভাবে চলে তাদের শিক্ষিত লোকেদেরকে দূরে সরিয়ে রেখে যে যত বেশি বোমা বাঁধতে পারে আর যে যত বেশি বেআইনি সম্পদ করতে পারে তাদের গুরুত্ব এই সরকারের কাছে বেশি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, 21,000 মদের দোকান চালু হয়েছে। যে সরকারের আমলে যে ব্যবস্থাপনায় তাদের কাছে শিক্ষার কোনো মর্যাদা নেই, সেটা আমরা নির্বাচনের প্রক্রিয়াতেও দেখতে পাচ্ছি। একটি মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, এগিয়ে যেতে হবে, সংস্কারের ব্যাপারে চিন্তাধারাতেও বদলাতে হবে। লকে কলম ধরলেন প্রধানমন্ত্রী। সবেমাত্র ধ্যানভগ্ন হয়েছে প্রধানমন্ত্রীর, মিডিয়ার আলোর ঝলকানিতে ধ্যানে যাওয়ার নাম করে একটা পলিটিক্যাল ইভেন্ট উনি করেছেন। ইভেন্ট শেষেই আবার একই বস্তা পচা কথা। 2047-এর শপথ, 2024 সালে 47-এর শপথ করতে কোনো আপত্তি নেই, ভারতবর্ষ কীভাবে এগোবে। আমি বলছি শপথ করার জন্য প্রধানমন্ত্রী লাগে না,
স্বাধীনতা সংগ্রামের সময়তেই শপথ ছিল ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, এবং তার মতো সুযোগ আমাদের আছে, কোনো সন্দেহ নেই। এটি ইমপ্লিমেন্ট করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। গত 10 বছর ধরে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন থাক, ক্রমশ বিপজ্জনকভাবে আমরা পিছিয়েছি। ক্ষুধা আমরা পিছনে, গণতন্ত্র আমরা পিছনে, ট্রান্সপারেন্সি আমরা পিছনে, একের পর এক অসাম্য আমরা সবচাইতে এগিয়ে, ভয়াবহভাবে। জিনিসের দাম আকাশে, টাকার দাম সর্বনিম্ন, এই যা চলছে, বেকারি ভারতবর্ষে হাইয়েস্ট। ফলে উনি স্বপ্ন দেখাবেন কেন? ওনার তো স্বপ্নটা কার্যকরী করার কথা। 10 বছর ধরে দায়িত্বে উনি আছেন। দায়িত্বে যে নেই সে স্বপ্নের কথা বলতে পারে, দায়িত্বে যিনি আছেন তিনি 47 বলছেন, মানে আসলে গত 10 বছরে তার ফেইলিয়ারটা তিনি মেনে নিচ্ছেন। এ ফেইল্ড গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। প্রভাবিত করতে পারে ইভিএম। অন্যদিকে বিজেপির তরফেও বলা হচ্ছে যে যাতে কোনো অস্থায়ী কর্মী যাতে না থাকে গণনার সময়। গণনাকে কমিশনে কি জানালেন? গণনাতে আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট। ইসিআই এর গাইডলাইন ইন টোটো ফলো করা হোক, সেটা ফলো করা হচ্ছে না। কন্ট্রাকচুয়াল স্টাফ নির্বাচন প্রক্রিয়া থাকতে পারে না, গণনা প্রক্রিয়া থাকতে পারে না, রয়েছে। আমরা স্পেসিফিক রেফারেন্স এখানে দিয়েছি। যারা নির্বাচনের গণনার কাজে সরকারি স্টাফ হিসেবে আসছেন, তাদের মধ্যে কি ভুয়ো পোলিং এজেন্টের মতন ভুয়ো কাউন্টিং স্টাফ থাকবে নাকি? ভুয়ো এজেন্টের মতন ব্যবস্থা কি এখানেও হবে নাকি? দেখবেন এই যে আইডেন্টিটি কার্ড দেয়া হচ্ছে, ছবি লাগিয়ে নিন, মানেটা কি? অথচ আইডেন্টিটি কার্ডে ছবি লাগাবার পর স্ট্যাম্প হয় অর্ধেক ছবিতে আর অর্ধেক ছবির বাইরে, যাতে ছবিটা চেঞ্জ করা না যায়। তা হচ্ছে না কেন? তাহলে আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট। ভোটার স্লিপ নিয়ে আপনি গেলেই যেমন ভোট দিতে পারেন না, আপনাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হয়। তাহলে কাউন্টিং পার্সোনাল যারা থাকবেন, তারা একটা কাউন্টিং পার্সোনালের কাগজ নিয়ে গেলেই হবে না, তারা সরকারি লোক, তাদের সরকারি আইডেন্টিটি কার্ড দেখাতে হবে এবং চেক করতে হবে। আমরা এই দাবিটা করে এসেছি। আর নিরাপত্তা আভারু রবীন্দ্রনাথ 2জন করে কনস্টেবল, 1জন করে অফিসার প্রত্যেকটি কেন্দ্রে সাদা পোশাকে রাখবেন। কিছুক্ষণ আগে এক্স মাধ্যমে তিনি তালিকা দিয়ে বললেন যে কোন কোন কর্মীরা থাকবেন। মানে পুলিশকে সাদা পোশাকে রাখা হবে গণনা কেন্দ্রে, শুভেন্দু অধিকারী অভিযোগ। বিরোধী দলনেতার কাছে অনেক খবর বাড়তে থাকার সুযোগ আছে, যেহেতু তিনি বিরোধী দলনেতা 1 এবং 2 তিনি তৃণমূল দলেরই নেতা ছিলেন, তৃণমূল সরকারেরই মন্ত্রী ছিলেন কদিন আগে পর্যন্ত। ফলে গভর্নমেন্টের অনেক ইনফরমেশন পাওয়ার সুযোগ তার কাছে স্বাভাবিক কারণেই বেশি। তিনি সরকারেরও লোক ছিলেন, এখন বিরোধী দলের নেতা হয়েছেন। তিনি একটা তালিকা দিয়ে বলেছেন কোথায় কোথায় কোন কোন সাদা পোশাকের পুলিশ রাখা হবে, যেটা বেআইনিভাবে রাখা হয়। আগে বলেছিলেন যে রাখা হবে, আগে লিস্ট দিয়েছেন। অবশ্যই নির্বাচন কমিশনকে চেক করা উচিত, অবশ্যই নির্বাচন কমিশনকে চেক করা উচিত। অভিযোগটা জারি হোক, অভিযোগটা আমাদেরই হোক আর অন্য কারোরই হোক, তৃণমূলের যদি কোনো অভিযোগ থাকে তা সারবত্তা আছে কিনা তা চেক করা উচিত। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এই সব মিলিয়ে আর কি মানে একটা সামান্য দুটো বুথে পুনর্নির্বাচন, সেখানেও তো অশান্তি। আজকে সব মিলিয়ে অল্প কয়েকটা বুথে পুনর্নির্বাচন হচ্ছে, বোধহয় মোট 4টে বা কিছু একটা, বারাসাতে 2টো, একটা কাকদ্বীপে একটা, মধুরাপুরে একটা, 1-1-2 না 2-2-4, দিগঙ্গা বিধানসভায় একটা আর কাকদ্বীপ বিধানসভায় ও মাত্র, হ্যাঁ মাত্র। তাতেই ও অশান্তি। আমি 2-2-4 হয়। আজকে মাত্র 2টো উপনির্বাচন, সরি আজকে মাত্র 2টো জায়গাতে পুনর্নির্বাচন হচ্ছে, রিপোলিং। একটা বারাসাতের দেগঙ্গায় আর একটা মথুরাপুরের কাকদ্বীপে। তাতেও ফ্ললেস হতে পারলো না। তাই নিয়ে কে প্রার্থী যাচ্ছেন, কে কোথায় যাচ্ছেন, মাত্র 2টো বুথ সারা পশ্চিমবাংলার লক্ষাধিক বুথের মধ্যে। মানে কার্যত দাঁড়িয়ে যাচ্ছে যারা জবরদস্তি এবং যেখানে যার যেমন জোর, বিশেষ করে শাসক দলের, সেটা যেভাবে প্রদর্শন হচ্ছে, এটা খুব ভালগারিজম বলে আমি মনে করি, ভেরি ভালগার। এটা বাংলার রাজনীতি সংস্কৃতির অংশীদার ছিল না, আজ এই জায়গাতে চলে যাচ্ছে এবং দেশের কাছে আমাদের মাথাটা নিচু হয়ে যাচ্ছে। আইএসএফ এর বিরুদ্ধে মারধরের অভিযোগ এবং তৃণমূল কংগ্রেসের, আবার এদিকে ফুলতলিতে মহিলা সমর্থকদের মারধরের অভিযোগ, নিউ টাউনেও গোলমাল। মানে আপনারা তো এই ইস্যু নিয়েই কার্যত এবার ভোট মিটতেও শুরু হয়ে গেছে। ভোট মিটতে না মিটতেই, কাউন্টিং এখনো হয়নি, কোথাও ভাঙর, কোথাও নিউ টাউন, কোথাও আর কোনো জায়গায়। গতকাল আমরা দেখেছি যাদবপুর, দমদম, তার রাজারহাট বাগুইয়াটি চত্বর, দমদমের পাটুলি অথবা 109 নম্বর ওয়ার্ড, তো নানাবিধ আক্রমণ। আমাদের পোলিং এজেন্ট কেন হয়েছে সেই কারণে পরশুদিন তার বাড়ির সামনে গিয়ে বোমা মেরে এসছে যাদবপুরে, গতকালকে ভাঙচুর করা হয়েছে।
এইসব অনেকগুলো ঘটনা আপনারা জানেন। কালকে আমি নিজেও যাদবপুরে অনেকগুলো জায়গাতে গিয়েছি, আমাদের ওখানকার প্রার্থী তো গেছে বটেই। পশ্চিমবাংলায় ভোট গোটা দেশে এতগুলো জায়গাতে হলো, পশ্চিমবাংলায় এতটা কেন? সব মিউনিসিপ্যালিটি তৃণমূলের, সব পঞ্চায়েত তৃণমূলের, জবরদস্তি সব ক্ষমতা তৃণমূলের, তারপরেও কোথায় কি এজেন্ট বসবে তাতে ভয় কাঁপছে, কোথায় কে ভোট দেবে তাতে ভয় কাঁপছে। এটা খুবই শাসক দল যে কার্যত হেরে গেছে বিবেচনার দিক থেকে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সেই কারণেই শাসক দলের তরফ থেকে এত আক্রমণ, ভাঙড়েও আক্রমণ সর্বত্র বলা হয়ে গেছে। ধ্যান ভেঙে প্রধানমন্ত্রী হঠাৎ রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম। 2014 সালে উনি কিসের জন্য এসেছিলেন? রিফর্মের জন্য না, পারফর্মের জন্য না, ট্রান্সফর্মের জন্য না। এই 10 বছর হেলায় নষ্ট করলেন। 2014 সালে আসার পর 24 সাল পর্যন্ত হাইয়েস্ট বেকারি ভারতবর্ষে এখন, টাকার দাম সবচাইতে কম এখন, দারিদ্র্য এবং ক্ষুধা সবচাইতে তলানিতে আমাদের দেশ, শিক্ষা, স্বাস্থ্য, কাজ সবচাইতে পিছিয়ে আমরা। গত 10 বছর তাহলে কি করেছেন? গত 10 বছর ধ্যান করেছিলেন দেশের সর্বনাশ করার জন্য, আজকে ধ্যান ভগ্ন করে নতুন কথা বলছেন। প্রধানমন্ত্রী নিজে যে আন্ডার পারফর্মিং অ্যান্ড নন পারফর্মিং এটা স্পষ্ট করে দিলেন। মানুষের জন্য সরকার চলেনি, এখন উনি ভাষণ দিচ্ছেন। হ্যাঁ, দেখুন, পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার থাকবে আর আইন শৃঙ্খলা ঠিকমতো রক্ষিত হবে, মানুষের অধিকার, কিন্তু ভেবে লাভ নেই। পঞ্চায়েতের নির্বাচনে ভোটের পর কাউন্টিংয়ে যারা সিট বদলে দিতে পারে, হারাকে জেতা করতে পারে, যেমন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় ফেলকে পাস করাতে পারে, পাসকে ফেল করাতে পারে, তারা সব ধরনের গন্ডগোল করতে পারে। এবং সব ধরনের গন্ডগোল করার জন্য নানান রকমের আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করতে পারে। আমরা দেখেছি কেন আমাদের হয়ে পোলিং এজেন্ট বসেছে, অথবা আমাদের হয়ে ভোট করেছে একটি পাড়া, সেখানে আক্রমণ হয়েছে। কেন এজেন্ট বসবে? অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাবে যেমন বিজেপি চলে তেমন তৃণমূল চলে। আরেকটা অভিযোগ, মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার জওয়ান, তদন্ত শুরু করেছে চিনপুর থানার পুলিশ। সিআরপিএফ বলছে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মানে বারবার ঘুরে ফিরে এই অভিযোগ আসছে এবং আবারও একটা অভিযোগ। একজন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ এসছে এক মহিলার পক্ষ থেকে শ্লীলতাহানির। আইন অনুযায়ী যা করা উচিত সেটাই করবে, এটা অন্য কারো কিছু বলার নেই। মহিলা যদি অভিযোগ করে থাকে তাহলে যা এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে সেই অনুযায়ী পুলিশ অথবা সিআরপিএফ তারা অ্যাক্ট করবে। নিশ্চয়ই যার সম্পর্কে অভিযোগ এবং যার অভিযোগ তাদের কথা যেভাবে ওদের শোনা উচিত, ফর টেকিং এনি ফার্দার স্টেপস, নিশ্চয়ই তা করবে। বারবার এই ধরনের মানে যাদের হাতে নিরাপত্তার ব্যবস্থা, এটা খুবই খারাপ। ধরুন, এবারে যেটা হচ্ছে, যাদের হাতে নিরাপত্তার ভার তাদের সম্পর্কেই অভিযোগ আসছে এবং তাদের শ্লীলতাহানির অভিযোগটাও একাধিকবার আসছে। এটা বেশি আসলে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে যে হঠাৎ এবারে এত বেশি কেন, সবটা ঠিক কি সবটা ঠিক না। এই ঠিক বা ঠিক না বলার জাজমেন্ট দেওয়ার আমি অধিকারী নই। দেশের আইন অনুযায়ী যেভাবে জাজমেন্ট দেওয়া উচিত তাই দেবে। কিন্তু বারবার এই ঘটনা ঘটলে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। এটার মধ্যে সত্যতা কতটা অথবা সত্যতা বাইরে কিছু আছে কিনা সেই কোয়েশ্চেনটা নিশ্চয়ই যাদের দেখবার তারা দেখবেন। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।